হ্যালো, কেমন আছেন আপনারা? আবার অনেকদিন পর ভিডিও মেক করছি। আপনারা যারা আমাকে ফলো করেন, তারা জানেন আমি গত নির্বাচনের প্রাক্কালে নিয়মিত ভিডিও বানাতাম। মাঝখানে কয়েক মাস তেমন প্রয়োজন বোধ করিনি, তাই ভিডিও মেক করিনি। কিন্তু এখন মনে হচ্ছে যেভাবে রাজনৈতিক ও সামাজিক সংকট ক্রমশই প্রকটতর হয়ে উঠছে, তাই আবারও কাজটা শুরু করা জরুরি। আশা রাখি এখন থেকে চলমান বিভিন্ন বিষয়াদি নিয়ে নিয়মিত ভিডিও পাবেন। এই ভিডিও ক্লিপটি দেখুন। প্রফেসর ইউনূসের কথা হচ্ছে যে বাংলাদেশকে উনি ম্যানুফ্যাকচারিং হাব বানাবেন, যেরকম প্রতিশ্রুতি আমরা পাচ্ছি সেই অনুযায়ী যদি আমরা ইনভেস্টমেন্ট পাই বাংলাদেশে, আমি বলবো যে জবের বন্যা বয়ে যাবে। এই ভদ্রলোক বলেছিল জবের বন্যা নাকি বয়ে দিয়ে গেছে তাদের ইউনূস সরকার। আর এখনকার বাস্তবতা কি বলছে সেটাও দেখুন। ৩৮ লক্ষ স্টুডেন্টস, ২৫০০ কলেজ। আপনি যে ২৫০০ কলেজ, প্রতি কলেজের একজনকেও চাকরি দিতে হয়, তাহলে ২৫০০টা ভালো জব দরকার। আমাদের নর্থ সাউথ থেকে আমরা প্রতি বছর ৬ থেকে ৭ হাজার গ্র্যাজুয়েটকে সার্টিফিকেট দেই। বিশ্বাস করবেন না, ইট ইজ হার্টেনিং টু সি যে ওরা যদি ওই ২৪-২৫ লক্ষ টাকা তাদের লিভিং এক্সপেন্স যদি বাদও দেয়, শুধু আমাদেরকে যে টাকাটা দিয়েছে এটা যদি ব্যাংকে রেখে দিত ৪-৫ বছর, তাহলে তার আর বেতন দরকার হতো না। সে ফ্রিল্যান্স, সে বাড়িতে বসে ব্যাংক থেকে ২৪-২৫ হাজার টাকার পেনশন ওই ২৪ বছর বয়স থেকে সে আদায় করতে পারতো। এখন এমনও হয় যে কোনো কোনো বাইং হাউসে তাকে ৫,০০০, ৫,৫০০ টাকার চাকরির জন্য তাকে লাইন ধরতে হয়। মানে ১৫,০০০ টাকা চাকরি পেলে তো সে খুবই প্লিজড হয়। এনএসইউর একজন শিক্ষক বলছেন লক্ষ লক্ষ ছেলেমেয়েরা বেকার ঘুরছে একটা ১৫ থেকে ২০,০০০ টাকার চাকরির আশায়, যেখানে একজন অটোরিকশাওয়ালার মাসিক আয় হচ্ছে গড়ে ৩০ থেকে ৪০,০০০ টাকা। একবার ভাবুন কেমন ভয়ঙ্কর রকমের ড্রিমলেস ফিউচারলেস বাংলাদেশ রেখে যাচ্ছি আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। সরকার ভাবছে সাধারণ মানুষের উপর বাড়তি ট্যাক্স, তেলের দাম, গ্যাসের দাম, বিদ্যুতের দাম এসব বাড়ালেই সমস্যার সমাধান হয়ে যাবে, তাই কি? নাকি এটাও হচ্ছে সেই ফলাফল বুঝতে না পারা গল্পের মতোই বিষাদময় অর্থহীন? আরেকটা ভিডিও ক্লিপ আছে, এটাও দেখুন। যেসব জায়গা থেকে বস্তা বস্তা টাকা আমরা পে করি, তারা ব্যাগ ভরে অন্য জায়গায় নিয়ে যায়। সেই ডায়াগনস্টিক সেন্টারগুলো, সেই হসপিটালগুলো, সেই প্রাইভেট ইউনিভার্সিটি, প্রাইভেট স্কুলস। কেউ কি জানেন, আমি এক ঘন্টা আগে বলে এসেছি যে এভার কেয়ার, কন্টিনেন্টাল হসপিটালের অ্যানুয়াল রেভিনিউ বা মেডিনোভা পপুলারের রেভিনিউ কত, এনবিআরও জানে না। ওরা একটা পরিমাণ টাকা চার্জ করে, বাকিটা তারা নিজেরা পকেটে নিয়ে যায়। এরা কিভাবে ট্যাক্স ফাঁকি দিয়ে এনবিআরকে দিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দেখিয়ে হাজার হাজার কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিচ্ছে, প্রমাণ চান? মনে আছে নিশ্চয়ই আপনাদের সেই এনবিআর এর কর্মকর্তা মতিউর রহমানের ১৫ লক্ষ টাকা দামের কোরবানির ছাগলের কথা। আপনাদের কি মনে হয় এরপর মতিউরেরা থেমে গেছে? একদম না। এই যে দেখুন, এটা সম্প্রতি এনবিআর এর আরেক কর্মকর্তা শহীদুলের ৪০০ কোটি টাকার দুর্নীতির চিত্র। অথচ সরকারের চোখ পড়ে আছে সেই বাইকারদের উপর, ছোট দোকানীদের উপর, মধ্যবিত্তের আয় উপার্জনের উপর। যারা সরকারকে ট্যাক্স তুলে দেবে তারা নিজেরাই যদি শত শত কোটি টাকার দুর্নীতি করে, তাহলে জনগণের ট্যাক্সের উপর নির্ভর করে লক্ষ কোটি টাকার বাজেট বাস্তবায়ন সম্ভব কি? আমার মনে হয় তারেক রহমানের উচিত নিজেই এই ট্যাক্স ডিপার্টমেন্ট অর্থাৎ এনবিআর ও কাস্টমসের সরাসরি তত্ত্বাবধানের দায়িত্ব নেওয়া। অন্যথায় আগামী কয়েক বছরে মতিউররা কোরবানিতে ৩০ লাখ টাকা ছাগল কিনবে আর শহীদুলের সম্পদ হবে ৪,০০০ কোটি টাকা। আমাদের মতো সাধারণ মানুষের কষ্ট, বেকারত্ব, দুঃখ দুর্দশা যেমন ছিল ঠিক তেমনই থেকে যাবে।